দর্শক, আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুরুল মতিন। আমি ইশরাত জাহান। আমাদের সাথে বরাবরের মতোই আছেন ফুটবল কোচ এবং বিশ্লেষক সাইফুল বারী টিটু। টিটু ভাই, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আমাদের অতিথিরাও রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী, যারা সঙ্গীতকে ভালোবাসেন, হামিন আহমেদ, এবং আমার ঠিক ডান পাশেই রয়েছেন ফুটবল প্রেমী যারা রয়েছেন, তারা অবশ্যই তাকে খুব ভালো করে চেনেন, বাতেন চাকমা। এবং আমাদের সাথে আমাদের ফ্যানজন তো রয়েছে। টিটু ভাই, কালকের ম্যাচের প্রসঙ্গে আসতে চাই। শুরুতে কেমন লাগলো খেলাগুলো, এবং অনেকগুলো গোল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচে, সেটা কি তাদের কৃতিত্বে নাকি প্রতিপক্ষের ভুলে? আমার মনে হয় যে দুটোই ছিল। পচেটিনো এই টিমটাকে আমি বলবো যে বেস্ট পটেনশিয়ালিটি পাওয়ার জন্য যে প্লেয়ারদের যেখানে যেখানে দেওয়ার দরকার এবং যেই ফরমেশনটা সে করেছে, ইট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড প্যারাগুয়ে ডিফেন্ডিং ওয়াজ পুয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ তারা দেখা যাচ্ছে যে তাদের গোলপোস্ট মাঝখানে ওভারলোড করছে উইংয়ে গিয়ে ডিফেন্ডিংয়ের সময়। তো ওই জিনিসগুলি আসলে স্পেস দিয়েছে। বিশেষ করে আমি পলিসিকের কথা বলবো যে ও যেভাবে উইং প্লেটা করেছে, অ্যান্ড শুরুটাই ছিল ভালো। ফার্স্ট হাফে যদি আপনি হোস্ট নেশনের সাথে 3-0-তে ট্রেল করেন, নো চান্স অফ গেটিং ব্যাক ইন দ্যাট ম্যাচ। সো আমি বলবো যে ওই ইউএসএ দুর্দান্ত খেলেছে, নো ডাউট, অ্যাকর্ডিং টু প্ল্যান। অ্যান্ড আমি বলবো পচেটিনো ডিউরিং দ্য হাইড্রেশন ব্রেক আমি দেখছিলাম যে হি ওয়াজ মোটিভেটিং দ্য প্লেয়ার দ্যাট অলদো ইউ আর লিডিং, মনে করিয়ে দিচ্ছিল কার কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ ডিফেন্ডিং অলসো, বিকজ প্যারাগুয়ে দে ওয়ান্টেড টু সেট ব্যাক অ্যান্ড গো ফর কাউন্টার্স, বাট অ্যাকচুয়ালি কাউন্টারে যাওয়ার পর যে আরেকটা কাউন্টারিং দ্য কাউন্টার অ্যাটাক, ওটা ভুলে গিয়েছিল, যেটা ইউএসএ আমার মনে হয় যে খুব ভালোভাবে করেছে। প্যারাগুয়ে কি প্লেয়ার মার্ক করতে ভুল করছিল? আমার মনে হয় যে ব্যাকলাইন ওয়াজ নট ওয়ার্কিং ওয়েল। আই মিন দ্য থার্ড গোল ইউ ক্যান সি, আপনার রাইট সাইড থেকে একটা স্ট্রেইট ভার্টিক্যাল পাস, তারা ওইখানে বের হয়ে গিয়ে দুইজনকে কাটিয়ে লেফট ফুটে যে ফিনিশ, ইট ওয়াজ মানে এক্সেলেন্ট গোল, বাট পুয়ার ডিফেন্ডিং। কানাডার ম্যাচে আসি। যেহেতু স্বাগতিক, স্বাভাবিকভাবেই তাদের ব্যাপারে প্রত্যাশা হয়তো বেশি ছিল। এক গোলে ড্র হলো শেষমেশ। কার খেলা কেমন লেগেছে? না, অ্যাকচুয়ালি কানাডা ওভার মানে থ্রু আউট দ্য ম্যাচ দে প্লেড ভেরি ওয়েল, আদার দেন দ্য কর্নার ডিফেন্ডিং। আই থিঙ্ক যে গোলটা কর্নার থেকে খেয়েছে, এটা হচ্ছে যে জাস্ট ইউ হ্যাভ টু বি ফার্স্ট টু দ্য বল, বিকজ ডিফেন্ডিং এনি সেট পিস you have to react first than the other team. Although it is very difficult, defending set piece is not easy, because opponent আপনার উপরে দৌড়াচ্ছে, আপনি ওখান থেকে কিছুটা স্ট্যাটিকলি ওটা ডিল করছেন। তো আমি বলবো যে গোলটার জন্য, এবং আমার মনে হয় যে দ্য সাবস্টিটিউশন ওয়াজ দ্য গ্রেট ওয়ান, জেসে মার্শ যেটা নামালেন, এবং ওইখানে ওই প্লেয়ারটার যে ফিজিক্যালিটি, সে বলটা যে টার্ন করেছে, ওখানে 3জন প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল গোলটার মধ্যে। তো ওই গোলটার জন্য ওই ক্রেডিটটা আমি সম্পূর্ণ দিব যে ওই সাবস্টিটিউশনের, যেটা যে প্লেয়ারটা নেমে নাম্বার 9 ও গোলটা করেছে। আমি বলবো যে তারপরেও কানাডা তাদের মানে স্বাগতিক হিসাবে, এবং তারা বুঝতে দেয়নি অ্যাকচুয়ালি আলফোন্সো ডেভিসের অনুপস্থিতিটা, যেটা আমরা আগেই কালকে আলাপ করেছিলাম যে হি ওয়াজ দ্য সুপারস্টার ইন দ্যাট টিম, বায়ার্ন মিউনিখে খেলে। তো তারপরে আমি বলবো যে জেসে মার্শ অ্যাকচুয়ালি he worked very well with the team. জি, আজকে ব্রাজিলের খেলা শুরু হচ্ছে, ফলে ব্রাজিল নিয়ে তো প্রশ্ন থাকবেই। সব মিলিয়ে ব্রাজিলের যে এখন পর্যন্ত দলের অবস্থা, নেইমার থাকছেন কি থাকছেন না, সব মিলিয়ে তাদের ফরমেশনটা কি দাঁড়াতে পারে? এটা তো তার মিশরের সাথে যে লাস্ট ম্যাচটা খেললো 2-1 জিতলো, আমার মনে হয় অলমোস্ট এই টিমটাই থাকবে। দুই উইংয়ে রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র থাকবে, এবং আমি মনে করি যে মানে সেন্টার ব্যাকে অবশ্যই আর্সেনালের কি বলে মার্কিনেসের সাথে গ্যাব্রিয়েল খেলবে, ড্যানিলো, স্যান্ড্রো, মিডফিল্ডে ক্যাসেমিরো, অ্যান্ড অফকোর্স ওর সাথে খেলবে হচ্ছে মার্কিনিউস, গুইমারাস, এবং আমি জানি না রড্রিগোর, এটা আমরা একটু মানে দেখতে হবে। এখানে হয়তো লুকাস প্যাকেটা চলে আসবে, এবং হেসুস তো হয়তো খেলবে না, কুনিয়া স্টার্ট করার সম্ভাবনা বেশি। 4-2-3-1 হতে পারে। হ্যাঁ, 4-2-3-1 তারা খেলবে আমার ধারণা। অ্যান্ড
অ্যাকচুয়ালি মরক্কো ইজ এ ভেরি টাফ টিম, গতবারের সেমিফাইনালিস্ট। সো আমার মনে হয় যে এর মধ্যে সবচেয়ে বিগেস্ট ম্যাচ এটা, গ্রুপ স্টেজে এদের দুজনে দেখা হচ্ছে, অ্যান্ড ইট উইল বি আ ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যাসিনেটিং ম্যাচ অ্যাকর্ডিং টু মি। অ্যান্ড জানি না ব্রাজিল হয়তো আপার হ্যান্ড যাবে, এবং আমরা কোয়াইট লিডারশিপ বলি কার্লো অ্যাঞ্চেলত্তিকে। সো আই থিঙ্ক ওর লিডারশিপে যেটা রিয়াল মাদ্রিদেই অনেকগুলি প্লেয়ার ছিল, সো রিয়াল মাদ্রিদের কিছু জিনিসের মানে ফরমেশন বা গেম প্ল্যান কিছু এখানে দেখতে পারি আমরা, যেটা তারা আগে করে অভ্যস্ত, বিশেষ করে ভিনিসিয়াস এবং রড্রিগো, সে যদি পরে নামে। তো আমার ধারণা যে ইট উইল বি আ ভেরি এন্টারটেইনিং প্লাস টাফ ম্যাচ ফর বোথ দ্য টিমস। অনেক ধন্যবাদ। আপনার কাছে অবশ্যই ফিরবো। ইশরাত, আপনার কাছে চলে আসতে চাই। আপনার সাথে যারা আছেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। এর পাশাপাশি কালকে কানাডায় যে উদ্বোধনী হলো সেখানে আমরা বাংলাদেশেরও খানিকটা ছোঁয়া পেলাম, সেটা নিয়েও যদি তারা কিছু বলতে। অবশ্যই, এবং যখন আমরা উদ্বোধনী অনুষ্ঠানটি দেখছিলাম আমাদের গায়ে কাটা দিয়ে উঠছিল, বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখছিলাম সেখানে আমরা। কি মনে হচ্ছে হামিন আহমেদ, আপনি তো সাবেক ক্রিকেট প্লেয়ার ছিলেন, খেলার সাথে যুক্ত সবসময়, আপনি বাংলাদেশের অংশগ্রহণ সেই উদ্বোধনী অনুষ্ঠানে কেমন লেগেছে? না, এটা তো সিগনিফিক্যান্ট বিকজ এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন, আর গানটা তো অ্যাকচুয়ালি তার ক্রিয়েশন, সুতরাং তার ক্রিয়েটেড সং পারফর্ম করা হয়েছে ইজ আ বিগ অ্যাচিভমেন্ট, দ্য ফার্স্ট অ্যাচিভমেন্ট ফার্স্ট ফ্রম বাংলাদেশ। আই থিঙ্ক আই হোপ দেয়ার উইল বি মেনি মোর। পাশাপাশি আরেকটু বিষয় জানতে চাই, আজকে 4টি ম্যাচ, কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কিন্তু আমাদের ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটি, সেই ম্যাচটির দিকেই আমাদের চোখ সবচেয়ে বেশি পড়েছে। এবং এই ম্যাচে নেইমার খেলছেন না, নেইমারবিহীন দল বা নেইমার সহ দল, কতটা পার্থক্য হতে পারে? ব্রাজিল তো ফ্যান হিসেবে অবভিয়াসলি আই ওয়ান্ট ব্রাজিল টু উইন, আশা করি ব্রাজিল উইন করবে, বাট এটা আপনি যেটা বললেন দ্যাট দিস উইল বি আ ভেরি টাফ ম্যাচ টু স্টার্ট উইথ, বিকজ মরক্কো ইজ এ ভেরি গুড সাইড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উইদাউট নেইমার, এখন নেইমারের বিষয়টা হচ্ছে ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, আমার পার্সোনাল মতামত যেটা হচ্ছে, বাট ও খুব ইনজুরি প্রোন, সামথিং হ্যাপেন্স মাঠে। আই থিঙ্ক গত কয়েকবার যেটা দেখেছি যে ও থাকতে অনেক হোপ তার উপরে গিয়ে পড়ে, অ্যান্ড দেন সে সামহাও ইনজুর্ড হয়, দেন সামহাও সে টিমে থাকে না, অ্যান্ড দ্য টিম গেটস ভেরি আনব্যালেন্সড অ্যান্ড এটসেট্রা। তো সেদিক থেকে আমি মনে করি যে ব্রাজিল এই টিমটা তার থাকা না থাকা খুব একটা ডিফারেন্স করবে না অ্যাকচুয়ালি। আমরা বাতেনের কাছে শুনতে চাই, কি মনে হচ্ছে বাতেন, আপনি কি একমত? এখন বলতে আমার কাছে মনে হয় নেইমারের অনুপস্থিতিতে যদি মরক্কোর এগেনস্টে জয় আনতে পারে ব্রাজিল, বা এরপরে স্কটল্যান্ডের এগেনস্টে যদি জয় আনতে পারে, বা গ্রুপের যদি টপ হতে পারে, তাহলে এটা ব্রাজিলের জন্য বেটার। কারণ নেইমারবিহীন ব্রাজিল যদি গ্রুপ টপ করতে পারে, এটা কিন্তু ব্রাজিল টিমের ভিতরে একটা আলাদা কনফিডেন্স দেবে, যেটা নক আউট স্টেজে গিয়ে কাজে লাগবে। তো এই দিক থেকে যদি বলি পজিটিভ পয়েন্ট, আবার নেগেটিভ দিক যদি বলি, অবশ্যই নেইমার যদি থাকতো আমরা হয়তো বা মরক্কোর ম্যাচের একটু ব্রাজিলকে এগিয়ে রাখতে হইতো, বা আরেকটু ইজি হইতো মরক্কোকে হারানো বা স্কটল্যান্ডকে হারানো। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স হয়েছে মোটামুটি নেইমারের না থাকা। আশা করি নেইমারকে শেষ ম্যাচে না হলেও গ্রুপ স্টেজ ম্যাচের পরে নকআউট স্টেজ ম্যাচে পাওয়া যাবে। মরক্কোর ডিফেন্সিভ খেলা পাশাপাশি ব্রাজিলের আক্রমণাত্মক খেলা, এই দুটোকে যদি সমন্বয় করা হয়, বা কোনটিকে এগিয়ে রাখবেন? আসলে মানে ফুটবলে কোনটাকে এগিয়ে রাখবো সেটা আসলে বলা খুব মুশকিল, বিশেষ করে এরকম টাফ ম্যাচগুলোতে। আপনি যদি দেখেন এই যে মরক্কোর যে বর্তমান কোচ, উনি কিন্তু মাত্র 3 মাস আগে এই দলের দায়িত্ব নিছে, আর এই দলের দায়িত্ব নেওয়ার আগে কিন্তু এই যে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলকে অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড কাপে হারাই দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মরক্কোর অনূর্ধ্ব-20 দল। তো এরপরে মরক্কোর দায়িত্ব নিল, আবার মাঝখানে মনে হয় একটা অনূর্ধ্ব-23-এরও ম্যাচ ছিল উনার। তো সব দিক থেকে কিন্তু উনি যে ডিফেন্সিভ ফুটবলটা খেলায়, এর সাথে সাথে যে ট্রানজিশন অ্যাটাকগুলো করে উনার আন্ডারে মরক্কো টিম, তো এটা অনেক কিন্তু টাফ হবে ব্রাজিলের জন্য। আর ব্রাজিলের ডিফেন্স লাইনটাকে মূলত হচ্ছে মরক্কোর যে বিহাইন্ড দ্য রান মেক করবে বা যে ট্রানজিশন অ্যাটাকগুলো হবে, ওগুলোকে সামাল দেওয়ার জন্য মোটামুটি সবসময় একটু কনসার্ন থাকতে হবে বলে মনে করি। সব দিক থেকে আমার মতে খুবই টাফ ম্যাচ হবে, সেটা মরক্কো জিতুক বা ব্রাজিল জিতুক। জি হামিন ভাই, ব্রাজিলের খেলার প্রতি যে ভালোবাসা, আমরা আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যদি একটু ফলো করি দেখতে পাই আপনি ব্রাজিল দল সমর্থক। কেন, কবে থেকে এই ভালোবাসা তৈরি হলো? তাই ভালোবাসা তো হঠাৎ করে হয়, মানে ব্রাজিল আমি যবের থেকে ফুটবল বুঝতে শিখছি তবে থেকে ব্রাজিলের ফ্যান।
And I'm lucky that I have seen Falcao, Socrates, Zico play. সুতরাং দ্য গ্রেট ব্রাজিল টিম যেটা বলে পেলে দেখিনি অবভিয়াসলি বাট দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক সাইড দে প্লেড রিয়েলি বিউটিফুল ফুটবল এখন তো ফুটবলের খেলার ধরনও চেঞ্জ হয়ে গেছে ইভেন দে হ্যাভ অ্যাডপ্টেড ডিফারেন্ট বাট তখন খুবই ফ্ল্যামবয়েন্ট ছিল পার্সোনাল স্কিলসগুলো খুব বোঝা যেত দ্যাট ইন্ডিভিজুয়ালি লট অফ স্কিলস ইজ হ্যাপেনিং বাট হ্যাঁ তাদের বিউটিফুল ফুটবলের জন্য অ্যাকচুয়ালি ব্রাজিলকে have become a খেলার fan. জন্য কি কখনো এরকম হয়েছে যে উচ্ছ্বাসের কারণে কেঁদে দিয়েছেন বা দল যখন হেরে গিয়েছে তখন কান্না করেছেন এমন সিচুয়েশন তারা কখনো এসেছে সবসময় কিনা? খুব I mean 5 times champion, no one is near them. বাট যতবারই ব্রাজিলের খেলা হয় অ্যাজ ইউ নো যে এক্সপেকটেশনসটা এত হাই থাকে যে যখন হেরে গেছে এরা যতবার হেরে বার হয়ে গেল এই জিনিসটা নিয়ে একটা খুব টাফ হয় বিকজ তারা খুব ভালো টিম ভালো ফ্লোতে যাচ্ছে মুভ করছে হঠাৎ হেরে চলে গেল সো দ্যাট অ্যাকসেপ্টেন্স অফ নট হ্যাভিং ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ এটা আমার মনে হয় সবার জন্যই একটা অ্যান্টি ক্লাইম্যাক্স হয় নিঃসন্দেহে খারাপ সময় আমরা কাঁদবো আনন্দে আত্মহারা হবো এমন সময় তো অবশ্যই আসবে ফুটবলে। আমরা ফ্যানজনের কাছ থেকে একটু নিতে চাই কে কথা বলবেন, আপনার নামটা একটু বলবেন এবং পাশাপাশি আজকের ম্যাচ নিয়ে আপনি কতটা প্রত্যাশা করেন? আমার নাম মেহেদি হাসান। আমি ব্রাজিল ফ্যান, যেহেতু আমি প্রত্যাশা করি ব্রাজিল জিতবে। আজকের ম্যাচটা ব্যাপারটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আমি যদি ফিফা র্যাঙ্কিংয়েও দেখি ব্রাজিল 6 নম্বরে আছে, মরক্কো 7 নম্বরে আছে। আর মরক্কো লাস্ট অনেকগুলো ম্যাচ ধরে মানে আনডিফিটেড, হারে নেই। তো ব্রাজিলও জয়ের জন্য তো মাঠে নামবে, আমরাও চাই ব্রাজিল জিতুক। এই ম্যাচ আর আপনি যদি পরিসংখ্যান দেখেন ব্রাজিল আর মরক্কোর লাস্ট যে দুইটাতে খেলা হয়েছে, দুইটাতে একটাতে ব্রাজিল জিতছে আর একটাতে মরক্কো জিতছে। লাস্ট যে খেলাটা 2023 সালে সেটাতেও মরক্কো উইন করছে। তো এই ম্যাচটাতে না একদম 100% প্রেডিক্ট কিছুই করা যাচ্ছে না। তবু আমরা যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, আমরা চাই ব্রাজিল জিতুক। আমি আশা করি ব্রাজিল এই ম্যাচটা ভালোভাবে জিতবে। জি অবশ্যই। আমরা আমাদের সহকর্মী মানজুর আপনার কাছে যেতে চাই, আমাদের সহকর্মীর সাথে আপনি যুক্ত রেজওয়ানুর জামান আছেন, আর প্রথম ম্যাচে অবশ্য হারলে চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? বলা যায় না। রেজওয়ানুর জামান আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন। রেজওয়ান, ঠিক কোথায় আছেন? সব মিলিয়ে কি অবস্থা দেখছেন বিশ্বকাপের যে উত্তেজনা আপনার চারপাশে? আমার চারপাশে কোনো উত্তেজনাই নেই মঞ্জুর। আমি এমন এক জায়গায় আছি, এটা মনে হচ্ছে যে একটা আসলে গহীন অরণ্যের মধ্যে আছি কিংবা একটা বিরান ভূমির মধ্যে আছি, এরকম একটা অবস্থা। বিশ্বকাপের উন্মাদনা অন্তত এইখানে নেই যে নিউ জার্সি স্টেটে আসলে বিশ্বকাপ শুরু হচ্ছে আজকে ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে, সেই শহরেই আমরা আছি। নিউ জার্সির জার্সি টাউনে। আমাদের এখান থেকে স্টেডিয়ামের দূরত্ব খুবই কাছে, এখন থেকে আসলে 8 ঘন্টার মতো সময় হয়তো বা বাকি আছে বিশ্বকাপের ম্যাচ শুরু হতে, ব্রাজিল মরক্কো। তার আগে আমরা আছি, কিন্তু খুব বেশি যে উত্তেজনা এখানে দেখছি তা নয়। নিউ ইয়র্কে কিছুটা আছে, নিউ ইয়র্ক এখানকার পাশের স্টেট, সেখানে কিছুটা উন্মাদনা আছে, কারণ সব দর্শক সমর্থককে কিন্তু নিউ ইয়র্কে আগে আসতে হবে, সেই কারণে সেখানে তারা উন্মাদনা করছেন। তার পরবর্তীতে আসলে মাঠে গেলে আরও কিছু বলতে পারবো যে আসলে উন্মাদনাটা কেমন, কোন পর্যায়ে এই নিউ জার্সিতে। রেজওয়ান, এবার বিশ্বকাপ যদি বলি যুক্তরাষ্ট্রে ওভারঅল উন্মাদনা আসলে কম। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে যেভাবে টিকিটের দাম বেড়েছে $32,000 পর্যন্ত ক্ষেত্র বিশেষে, এই বিশ্বকাপকে আসলে সাধারণের ধরাছোঁয়ার বাইরে শুধুমাত্র উচ্চবিত্তের বিশ্বকাপে পরিণত হচ্ছে? সহজভাবে যদি বলেন এক কথায় তাই, যে কারণে আপনি কিন্তু এখন দেখেছেন যে অল্প কয়েকটি ম্যাচ এখন পর্যন্ত হয়েছে, কিছু কিছু সিট খালিও ছিল, কিন্তু এখনও টিকিট পাওয়া যাচ্ছে। টাকা থাকলে আপনি টিকিট কিনতে পারছেন। এটা আমি খুব বিশ্বকাপে এরকম দেখিনি, আমার এটা 4র্থ বিশ্বকাপ। এর আগের 3টি বিশ্বকাপে আমরা দেখেছি টিকিটের জন্য হাহাকার, এবারও হাহাকার আছে, কিন্তু সেটা আসলে টিকিটের চেয়ে আসলে অর্থের দিয়ে আসলে সেই টিকিট কেনার সামর্থ্যের কারণে সেই হাহাকারটা রয়েছে। কিন্তু বিশ্বকাপে আসলে এবার ইউএসের পলিসিটাই এরকম। ইউএসএতে যেসব খেলাগুলো হয়, আপনি ধরেন এদের লোকাল খেলাগুলো NBA, NHL, NFL, যেসব খেলাগুলোতে আসলে টিকিটের মূল্য দিয়ে কিন্তু আসলে তারা দর্শকদেরকে আকৃষ্ট করতে চায়। আমার কাছে মনে হয়েছে সেই পলিসিটা তা এবার ফিফাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, এবং সেটা যে খুব সাগ্রহে আসলে সবাই গ্রহণ করেছে তেমন নয়। সফল না ব্যর্থ সেটা আমি বলতে পারবো না। অর্থের বিচারে হয়তোবা টাকা বেশি দিয়ে মানুষকে টিকিট কিনতে হয়েছে, সে কারণে অর্থের ভান্ডার হয়তো বড় হয়েছে, কিংবা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে যে আসলে ফিফার খরচও অনেক বেশি হয়েছে, কারণ অনেক কিছুতে আসলে ফিফার নিজের
এক্সচেঞ্জের কোনো কন্ট্রোল এখানে নেই। এখানে আপনার ট্যাক্স পলিসি থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিসগুলোই কিন্তু আসলে ফিফা যেভাবে অন্য দেশে বিশ্বকাপ আয়োজন করে সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে tax রেজওয়ান, দিয়ে এবং আরেকটা সবকিছু ব্যাপার করেই জানতে কিন্তু চাই, আসলে সেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই ইমিগ্রেশনে সমস্যায় পড়তে হয়েছে অনেকে, কাউকে কাউকে ফেরত পাঠানো হয়েছে। ইরান দলের খেলোয়াড় বাদে কোনো স্টাফকে ঢুকতে দেওয়া হয়নি। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল ইমিগ্রেশনে? এবং সব মিলিয়ে আসলে বিশেষ করে এশিয়ার দলগুলো বা আফ্রিকার দলগুলো আসলে ইমিগ্রেশন কেন্দ্রিক কী ধরনের সমস্যার মুখে পড়ছে? প্রথমে বলি যে আসলে যেটা বলছিলাম যে ফিফা এবং ইউএসএ গভর্নমেন্ট এদের মধ্যে আসলে কোনো ধরনের, আমি বলছি ওয়ার্ল্ড কাপকে নিয়ে আলাদা কোনো সুবিধা দেয়া কিংবা বাড়তি কোনো উন্মাদনা সেটা বিমানবন্দর থেকে চোখে পড়েনি। বিমানবন্দরে যারা ইমিগ্রেশনে কাজ করছেন, ইমিগ্রেশন পুলিশ, তাদেরকেও আসলে এই বিশ্বকাপ কোনোভাবেই ছুঁয়ে যায়নি। যেমন আমি বলি যে তারা আমাকে জিজ্ঞেস করেছে আসলে যে কেন এসেছিলাম, বাংলাদেশ থেকে এসেছি বিশ্বকাপ কাভার করতে, সাংবাদিক, সেগুলো বলার পর বলছে যে আসলে বাংলাদেশের খেলা কবে। এখন বাংলাদেশ যে বিশ্বকাপে খেলে না সেটাও তাদের জানা নেই, কিংবা বাংলাদেশ যে বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সেই ফুটবলে কারা অংশ নিচ্ছে কোন 48টা দেশ সেটাও তারা হয়তো বা জানে না। এবং আমি এরকম আরও অনেক জায়গায় অনেক অভিজ্ঞতার মুখে পড়েছি যে যারা আছে তারা দেখছে যে ব্রাজিলের সমর্থক হলুদ জার্সি পরে, মরক্কোর সমর্থক লাল জার্সি পরে রয়েছে, বিশ্বকাপের জন্য এসছে সেটা তারা জানে, কিন্তু কোনো দলকে সাপোর্ট করে না, খেলাটা কিভাবে হয় নিয়মটাও তারা হয়তো বা অনেকে জানে না। মানে এরকম লোক কিন্তু পাওয়া গিয়েছে। সুতরাং বিশ্বকাপ হিসেবে একটা বিশ্বকাপ হলে ওই দেশের সবাইকে যে নাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রে, সেটা আসলে হয়নি। সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের হতে হয়েছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। রেজওয়ানুজ্জামান যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং ঠিক যেখানে আসলে আজকে ব্রাজিল এবং মরক্কোর খেলা হবে একটু পরে, সেখানে তিনি আছেন। তবে চারপাশে আসলে যেমনটা উন্মাদনা আমরা ভাবি সেটা দেখা যাচ্ছে না। আর একটা মজার কথা তিনি যোগ করলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইমিগ্রেশনে যে বাংলাদেশের খেলা কবে। হয়তো একদিন আমরা বলতে পারবো যে বাংলাদেশের খেলা অমুক দিন। দর্শক, আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। এই অংশের শুরুতেই আপনাদের জন্য যে কুইজটা আছে সেটার প্রশ্ন জানিয়ে দিচ্ছি। সেটার প্রশ্ন হচ্ছে গিয়ে 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে গোলটি কে করেছিলেন? অপশন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, নেইমার, রদ্রিগো। টিটুবের কাছে ফিরে আসতে চাই। ফরমেশনের একটু বিস্তারিত বোধহয় আলোচনা করতে চাচ্ছিলাম আমরা। ব্রাজিলের আজকের ম্যাচ এবং তাদের সাথে মরক্কোর আদান প্রদানগুলো কিভাবে হতে পারে সেটা নিয়ে। আমরা যদি স্ক্রিনে দেখতে পারি, মেইনলি ব্রাজিল যেভাবে লাইন আপ করবে, ইন পজিশনে তাদের যে লাইন আপটা হয়, ক্যাসিমেরো দুই স্টপারের একটু স্ক্রিনে দেখতে পারলে বোধহয় স্ক্রিনে যদি সুবিধা হতো আসে। আমাদের। প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করছি, স্লাইডগুলো যদি দেখাতেন আমাদেরকে। সো মেইনলি যেটা হয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাসিমেরো যে রোলটা প্লে করে ইন বিল্ড আপ, ইন পজিশন অফ দ্য বল, ও দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে যায়। ওইখান থেকে তারা এখানে ওভারলোডটা করে যাতে অপোনেন্ট টিমের হাই প্রেস যদি করে। মরক্কো আমার ধারণা যে একটু মিড ব্লক খেলবে, কারণ ওরা মিড ব্লকে খুবই ভালো। গত ওয়ার্ল্ড কাপেও তারা দেখা গিয়েছে যে ফ্রান্সের সাথে যে ম্যাচটা তারা 1 গোলে হারে, ওইটার মিড ব্লক খুব ভালো করেছিল ওরা। তো মেইনলি এখানে যখনই ক্যাসিমেরো নিচে চলে যাচ্ছে গুইমেরাস, তখন এখানে রোল প্লে করবে অ্যাজ এ প্লে মেকার যে কে যাবে। এবং দুই উইং ব্যাক ড্যানিলো এবং স্যান্ড্রো তো বরাবরই তারা ওভারল্যাপিং ওয়াইড অ্যান্ড হাই পজিশনটায় থাকবে। তো মেইনলি লুকাস প্যাকেটা, আমি যে ম্যাচগুলি দেখেছি এর মধ্যে ওর যে ট্রিমেন্ডাস ভিশন এবং মুভমেন্ট উইদাউট দ্য বল অ্যান্ড উইথ দ্য বল, ও এখানে ডিকটেট করবে। এবং ভিনিসিয়াস, রাফিনিয়া রং ফুটেড উইঙ্গার হিসাবে ভিতর দিকে যাওয়া, এবং কোনিয়ার হাইট এবং নাম্বার 9 রোল প্লে করার চেষ্টা, ওই জিনিসগুলি বেশি হবে। তো ব্রাজিল এই জিনিসটা করবে, যেমন এইখানে আমরা পয়েন্টগুলি আছে যেটা ক্যাসিমেরো যেটা 3 ব্যাক করবে নিচে গিয়ে, ডায়াগোনাল পাসিং নেটওয়ার্ক, ভিনিসিয়াস লেফট চ্যানেল আইসোলেশন থ্রেট, মানে 1v1 হি ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। প্যাকেটা কানেক্টর বিটুইন লাইন্স, তার মানে ডিফেন্ডিং লাইন থেকে এসে সে এখানে অ্যাটাকিং লাইনের সাথে যোগাযোগ, ইভেন উইথ দ্য উইংস লিঙ্ক আপ প্লে করা। এবং রাফিনিয়া রাইট ডুয়েল থ্রেট, রাইট সাইড থেকে সে ইনসাইড যেতে পারে, এবং ইনসাইডে গেলে লেফট ফুটের শট ওপেন আপ হবে। এবং যখন 4-2-3-1 তাদের ফরমেশন, বাট ইন দ্য অ্যাটাকিং ফর্ম তার হয়ে যায় 2-3-5 জাস্ট।
এবার ব্রাজিলের ডিফেন্স নিয়ে কিছু প্রশ্ন হচ্ছিল এবং তাদের আসলে ডেপথ আছে কিনা ডিফেন্স সেভাবে যত হাই স্পিড খেলা হবে সেইভাবে তারা আসলে স্ট্যামিনা ধরে রাখতে পারবে কিনা এই প্রশ্নগুলো আসছে এটা কত হ্যাঁ এটা বড় প্রশ্ন তো আসবেই। এখন মেইন হচ্ছে যে গ্যাব্রিয়েল আর্সেনালে যেই ফর্মে আছে, মেইনলি আমরা দেখেন যে পুয়োল পিকে যখন স্পেন হাই আপ খেলতো, হাই লাইন ব্যাক, তো অ্যাকচুয়ালি বয়স এবং ফিজিক্যালিটি এই দুইটা খুবই প্রয়োজন হয় হাই লাইন খেলার জন্য। বিকজ আপনার যদি হাই লাইন এখানে হয়, you are leaving out too many spaces in front of the goalkeeper. So you have to cover it when in counters. So এই জন্য হাইলাইন খেলাটা ব্রাজিলের মিক্স আপ, মার্কিনিওজ আছে গ্যাব্রিয়েলের সাথে, বাট স্যান্ড্রো এবং ড্যানিলোরা প্রায়শই দেখা যাবে ওভারল্যাপিংয়ে থাকবে, উইল লেফট বিহাইন্ড সাম স্পেসেস ফর কাউন্টার অ্যাটাকস, এবং মরক্কো ওইটাই চাবে হয়তো। বাট নর্মালি তারা যে হাই প্রেস করবে এখানে যে এইভাবেই যাওয়াটা একটু আমার ধারণা মিড ব্লক রেখেই মরক্কোর সাথে যাবে। একদম হাই প্রেস করবে কিনা আগের থেকে একটু লম্বা পাসে খেলছে এখন ব্রাজিল। এটা সব টিমই করে, বিশেষত যখন থেকে আপনার অল দ্য টিম স্টার্টেড টু প্রেস হাই, দেন আপনি যদি বিল্ড আপ করতে না পারেন, ইউ প্লে লং ডায়াগোনাল পাস, যদি পাসটা পারফেক্ট হয় অ্যান্ড ইন পজিশন থাকে, দেন হাউ মেনি প্লেয়ার্স ইট বাইপাসিং জাস্ট ওয়ান সিঙ্গেল গুড পাস। সো এইটা কিন্তু সব টিমই যাদের লং পাসার এবং যারা আউটলেট হিসাবে থাকে টু টেক দ্য লং পাস, ওইসব টিমের কিন্তু অনেক অ্যাডভান্টেজ থাকে, এবং ওগুলি টেকনিক্যাল স্কিল প্লেয়ার, যে টিমগুলি চ্যাম্পিয়ন হয় তাদের প্লেয়ারগুলি হয় ওই ধাঁচের। ফ্রেন্ডলিতে তো পাসিং অ্যাকুরেসি মোটামুটি ভালোই মনে হচ্ছিল এর আগে যে খেললো ব্রাজিল। You cannot judge with that performance with this performance because this is the real deal. So এইখানে হচ্ছে যে আপনার কি করবে প্লেয়ারদের on the match day, roles and responsibility for each position, they will work out according to the plan how to beat Morocco, and Morocco will do the same for you. So এইটা হচ্ছে ম্যাটার করবে, এবং অফকোর্স ইন গেম কোচিং এখন কিন্তু আপনার সব ফ্যাসিলিটি মিলে আর কি প্রত্যেকটা টিমই ওই লেভেলে চলে যায় ইন টার্মস অফ সাপোর্ট সিস্টেম, যেগুলি জিপিএস, ডেটা, সো মেনি থিংস। বাট ওই যে ইন গেম কোচিং দেখবেন কোচরা কিছু একটা লিখে রাখতেছে, খেলা দেখতেছে আর লিখতেছে। হাফ টাইম ব্রিফিং, এখন তো হাইড্রেশনেও আপনাকে টিমকে ব্রিফ করা যায়, কারণ ইন দ্য ম্যাচ কোচ ক্যানট ডু এনিথিং, হি ক্যানট স্টপ দ্য গেম অ্যান্ড শো বিকজ হি ইজ আউটসাইড। তো ওই ব্রিফিংগুলি খুব কাজে দেয় আমার ধারণা। মরক্কোর প্ল্যানটা কি হবে? মরক্কো মেইনলি আপনার ওরা যেভাবে খেলে, হাকিমি এবং হাকিমি রাইট সাইডটা থাকবে, আমি জানি না ওদের মিড ব্লক হবে কিনা। ইন পজিশনে ওরা যেভাবে মুভমেন্ট করে, যদি আমরা এখানে আসি বা স্ক্রিনে অসুবিধা নেই, যদি না দেখায় আমি বলতে পারছি এখান থেকে দেখে। তো এখানে দেখা যাচ্ছে, তো এখানে রাইট ব্যাক হবে হাকিমি, এখানে একটু মিক্স আপ হয়েছে এনিওয়ে, অ্যান্ড ডিফেন্ডিংটা ওরা এইভাবে করবে 4-4-2 আমার ধারণা। তবে মেইন হচ্ছে যে মিড ব্লকে করবে না লো ব্লকে করবে, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাচ টাইম অ্যান্ড রেজাল্ট। আমরা স্কোর লাইন এবং ম্যাচ টাইম দেখি কিন্তু ডিসিশন নিচ্ছে। মাঝের এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছেন? এটা হচ্ছে যে ফুল টিমের ব্লকটা বোঝানো হচ্ছে। আপনি দেখেন রেড লাইনটা চারদিক দিয়ে আছে, সো দে উইল বি কম্প্যাক্ট, এবং মরক্কোর ডিফেন্ডিং বেশ ভালো, এটা আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি। তো ওইটা ব্রাজিল কিভাবে ওভারকাম করে, তারা নিজেদের অর্ধেকেই বেশি খেলবে আমার ধারণা মিড ব্লক করবে। সো এখানে আমি জাস্ট দেখিয়েছি আউট অফ পজিশন কিভাবে ওরা ডিফেন্ডিং ব্লকটা তৈরি করবে। সো ইট ক্যান বি হিয়ার, অ্যান্ড ওরা যখন ট্রেল করবে ম্যাচ তখন কি হবে, তখন হাই প্রেস করবে, ব্রাজিলকে বিল্ড আপ করবে না, এখানে জিতে স্কোরার চেষ্টা। তার মানে ইট ডিপেন্ডস যে আপনার ম্যাচ লাইন মানে স্কোর লাইনটা কি এবং হুইচ টাইম অফ দ্য ম্যাচ ইজ লাস্ট 10 মিনিটস আর 15 মিনিটস, এই ধরনের ব্যাপারগুলি খুব ইন প্লেতে আসবে। অনেক ধন্যবাদ। ইশরাত, আপনার কাছে। অবশ্যই গল্পে ফিরতে চাই হামিন আহমেদ, আপনার কাছে আবারও ফিরতে চাই। ব্রাজিলের গ্লোরিয়াস সময়টা অবশ্যই আপনি দেখেছেন, কোনো স্মৃতি কি রয়েছে কিনা আপনার? স্মৃতি একটা আছে যেটা ওয়ান অফ দ্য বেস্ট গেমস ছিল, আই থিঙ্ক টাইম 86 মেক্সিকো ব্রাজিল ফ্রান্স 1-1 ড্র ছিল, অ্যান্ড দেন পেনাল্টি শুট আউট হয়। তো পেনাল্টি শুট আউটটা মানে এত থ্রিলিং ছিল, টেনশন ছিল, আর ব্রাজিলের সাপোর্টার তো সো পেনাল্টি শুট আউটের সময় হয় না, মানে এত এনগ্রসড হয়ে গেছিলাম যে ওই কিক নিয়ে এসে তো এখানে খেলা দেখতে দেখতেও কিক মেরে দিছিলাম, টেবিল উল্টে বসে। বাহ, খুব মজার একটা স্মৃতি। বাতেন চাকমা, আপনার কাছে ফিরতে চাই। খেলাটাকে, আজকের ওই ম্যাচটাকে যদি কল্পনা করি, যেভাবে আশরাফ হাকিমি ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র।
আশরাফ হাকিমি ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র, এটা আসলে মানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি ক্লাব ফুটবলে। তবে এবারে আমার কাছে মনে হয় যে মানে মূলত হচ্ছে আশরাফ হাকিমির সাইডটা এবং ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলের সাইডটা বেশি জমবে এবারে। যেমন আপনি যদি দেখেন আশরাফ হাকিমি যে রাইট সাইডটাতে খেলবে, ওইখানে কিন্তু আপে ব্রাহিম ডিয়াসও খেলবে, যে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের টিমমেট। তারপর ওইখানে ওদের মিটেও কিন্তু ওইখানে খুবই ভালো প্লেয়ার আছে। তো ওই হিসেবে আমি যদি বলি ভিনিসিয়াস জুনিয়রের লেফট সাইডটা দিয়ে আর হচ্ছে মরক্কোর রাইট সাইডটা দিয়ে একটা ভালো আমরা কি বলবো একটা ফাইট দেখতে পারবো দুই টিমের মধ্যে। আর আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই যে আশরাফ হাকিমি আমার কাছে মনে হয় অনেক বেশি ওভারলেপ করবে। আর ওর কিন্তু ইনসাইডে ঢুকারও ক্যাপাবিলিটি আছে, ওর কিন্তু ওয়াইডে গিয়ে অ্যাটাক করারও ক্যাপাবিলিটি আছে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে মানে এই সাইডটা অনেক বেশি ফাইট হবে, ব্রাজিলের লেফট সাইড আর মরক্কোর রাইট সাইড। লাস্ট কয়েকটা ম্যাচে বিশেষ করে আমরা প্রথম ম্যাচেই তো ফাউলের অনেক দেখা পেয়েছি। আজকের ম্যাচে ফাউলের শিকার হবে কিনা, বা দুই দল খুব এক দল আরেক দলকে সম্মান করবে কিনা, কি মনে হচ্ছে? না আসলে সেটা মানে এক্স্যাক্টলি বলা যায় না, কারণ প্রথম ম্যাচে আমরা 3টা লাল কার্ড দেখছি, বাট এরপরে তো দেখি নাই। তো আগামীকালকের ম্যাচটা এমনও হতে পারে যে কিছু মানে টেকনিক্যাল আমরা ফাইট দেখতে পারবো বা একটু ফিজিক্যাল ব্যাটল দেখতে পারবো, হতে পারে। যেমন আমরা কিন্তু জানি ব্রাজিল আর্জেন্টিনা ওই সাইডের টিমগুলো একটু ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করে, তো হতে পারে যে দেখতে পারি, আবার নাও দেখতে পারি। এক্স্যাক্টলি বলা যা পসিবল না আসলে। এবং গতকালকের ম্যাচগুলো তো অবশ্যই আপনি দেখেছেন, গতকাল কোন ম্যাচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ভালো লাগা বলতে কি আমি একটু মানে অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে ইউএসএ এর এরকম পারফরমেন্স করবে আমি সেটা ভাবতে পারি না। আর আমি যদি ভুল না করে থাকি, ইউএসএ কিন্তু ওদের হিস্টোরিতে সবচেয়ে বড় জয়টা তুলছে এবং হচ্ছে ইতিহাসে ওরা প্রথমবার ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে 4 গোল দিয়েছিল। তো আমি ভাবতে পারি না যে ইউএসএ এরকম করবে। আর অন্যদিকে মানে বসনিয়া আমি জানি ওরা ইটালিকে হারাই দিয়ে আসছে, ওরা ওয়েলসকে হারাই দিয়ে আসছে, বাট ওরা ওয়ার্ল্ড কাপে অন্যরকম ফুটবল খেলছে গতকালকে। মানে যেভাবে ওরা ডিফেন্স করছে, যেভাবে গোল লাইন ক্লিয়ারেন্স করছে, আউটস্ট্যান্ডিং বলা যায়। আর ফার্স্ট ম্যাচ হিসেবে আমার কাছে আমি বলবো যে বসনিয়ার মানে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ ছিল, 1 পয়েন্ট নিচে গুড। এখন এরপরে দেখা যাক কি হয়, তবে দুইটা ম্যাচই আমার কাছে ভালো লাগছে। আমরা আমাদের আরেক ফ্যানের কাছে যেতে চাই, আমরা পেছনের আর্জেন্টিনা জার্সি পরা একজন সমর্থকের কাছে যেতে চাই। আপনারা সবসময় কেন ব্রাজিলের সাথেই লাগালাগি করেন বা ঝগড়ায় মেরে থাকেন? অন্যান্য টিমও তো রয়েছে, কেন ব্রাজিলের সাথেই? না আসলে এটা ফুটবলের একটা অংশ, একটা বিনোদনের জায়গা। প্রতিপক্ষ থাকবে, রাইভাল টিম থাকবে, এটা নিয়ে কথা হবে, তর্ক বিতর্ক হবে, এটা ফুটবলের সুন্দর যাই মনে করি। আজকের ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে, ব্রাজিল কি করবে? ব্রাজিল বরাবরের জন্য ভালো একটা টিম, এদের সফলতাও আছে, ইতিহাস দেখলে বোঝা যায়। তবে মরক্কোকে খুব একটা পিছায় ফেলে রাখার কোনো সুযোগ নেই। মরক্কো রিসেন্ট খুব ভালো পারফরমেন্স করতেছে, 25 থেকে 26 তাদের পারফরমেন্স খুবই অসাধারণ। ইভেন তাদের বেশ কয়টা প্লেয়ার আছে, তারা যে কোনো সময় ম্যাচের রেজাল্ট ঘুরাই দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে, এই ক্যাপাবিলিটি তাদের আছে। তো সব কিছু মিলায় রেজাল্টের দিক দিয়ে বিবেচনা করলেও এখনকার সময় আমি মরক্কোকে একটু আগায় রাখবো। যদি বা ইতিহাসের দিক দিয়ে বাজিয়ে লাগায়, কিন্তু বর্তমান সিচুয়েশনে পরিস্থিতি, রেজাল্ট সব কিছু মিলে আমি মরক্কোকে আগায় রাখবো। হামিদ ভাইকে আবার একটু প্রশ্ন করতে চাই একটি, আজকের ম্যাচে আপনি যেহেতু নেইমারবিহীন দলে আপনি আসলে কাকে বেশি ভরসা করছেন, বা ব্রাজিল টিম কাকে বেশি ভরসা করতে পারে, এমন কোন প্লেয়ার রয়েছে? They're always ওই ফরওয়ার্ড হচ্ছে ওদের স্ট্রেংথ। সো আই থিঙ্ক জুনিয়র ওয়াজ ইটস নেম, আর দুজনের নাম মনে পড়ছে না, বাট আমাদের পরিসংখ্যান বলছে বা সব এসে বলছে যে ব্রাজিল টিম তারকা নির্ভর একটি দল সবসময়, বাট এই টিমটা ডিফারেন্ট। এবং এই টিমের যদি অ্যানালিসিস দেখেন, এদের বেঞ্চ স্ট্রেংথও কিন্তু ভেরি গুড। এবং আনসেলোটি ইজ এ ভেরি রেপুটেবল কোচ, সুতরাং সে ওই জায়গাটা এনশোর করছে যে আগে যেরকম ব্রাজিল ফিউ প্লেয়ার্স ডিপেন্ডেন্ট বা স্টারডাম হইলে যাওয়া হয়, স্টারডামের ফোকাস তো থাকবেই, বাট আই থিঙ্ক এই টিমটা অন ইট সেলফ উইদাউট আ সুপারস্টার উইল বি ডুইং অ্যাজ গুড, যদি তাদের ডিফেন্সটা ঠিকমতো অর্গানাইজ রাখতে পারে। এ টিপিক্যাল ব্রাজিলের যেটা কোনো সময় হয় না বা ক্রুশিয়াল টাইমে ফেল করে, বাট দ্যাট উড বি ভেরি ইম্পর্টেন্ট মরক্কোর গেমে, আই থিঙ্ক। দেখা যাক কি হয়। আমাদের সাথে রয়েছেন হামিন আহমেদ এবং বাতেন চাকমা, এবং আমাদের ফ্যানজন তো রয়েছি। আমাদের ফ্যানদের জন্য একটি কোশ্চেন জানাতে চাই, একটি কুইজ। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে গোলটি কে করেছিলেন? অপশন এ ভিনিসিয়াস জুনিয়র, অপশন বি রিচার্লিসন, অপশন সি নেইমার, অপশন ডি রদ্রিগো। রিচার্লিসন। কেউ ট্রাই করতে চান?
রিচার্লিসন। বাতেন ভাই আপনার জন্য না। আচ্ছা হ্যাঁ, আর কে বলুন? ট্রাই করে ট্রাই দেখেন, করতে চান? ট্রাই করে দেখেন। আমি কি অপশনগুলো আবার বলবো? অপশন এ ভিনিসিয়াস জুনিয়র, অপশন বি রিচার্লিসন, অপশন সি নেইমার, অপশন ডি রদ্রিগো। রদ্রিগো হবে। ওনাকে দেন। প্রশ্নটা আরেকবার। প্রশ্নটা আরেকবার। প্রশ্নটা আরেকবার। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে গোলটি কে করেছিলেন? অপশন এ ভিনিসিয়াস জুনিয়র, অপশন বি রিচার্লিসন, অপশন সি নেইমার, অপশন ডি রদ্রিগো। রিচার্লিসন। কেউই পারল না। নেইমার মেবি গোলটা করছিল। আমার প্রযোজক কি বলে, আমরা কি দুইটা উত্তর নিতে পারি? না, পরবর্তীতে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, বাতিন চাকমার কাছে ফিরতে চাই। আজকের ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটি, সেই ম্যাচে প্রথম 30 মিনিটের মধ্যে যদি ব্রাজিল একটি গোল খেয়ে বসে, তাহলে ফলাফল কি হতে পারে? ব্রাজিল যদি গোল খায়, ফলাফল আসলে মানে ব্রাজিল হেরে যাবে ম্যাচটা এরকম না। কারণ হচ্ছে ব্রাজিলে যদি দেখেন, এই যে একটু আগে আপনারা ডিসকাস করতেছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের অভাব নাই। তো আপনি দেখেন ভিনিসিয়াসের কিন্তু গেমটা চেঞ্জ করতে 2 মিনিট সময় লাগবে, পুরো গেমটা চেঞ্জ করে ফেলতে, বা রাফিনার গেমটা চেঞ্জ করতে 2 মিনিট সময় লাগবে। আবার এখানে কিন্তু খুব সম্ভবত সুপার সাব হিসেবে ওখানে অ্যান্ড্রিককে আনবে। অ্যান্ড্রিক কিন্তু লাস্ট সিজনে ভালোই ফর্মে ছিল ক্লাবে, তো অ্যান্ড্রিকেরও কিন্তু ওই একটা ফ্যান্টাস্টিক ক্রস বা একটা ফ্যান্টাস্টিক কাটব্যাক, এরপরে কিন্তু উনি গোলটা বাইর করে ফেলতে পারবে। তো আমার কাছে মনে হয় না যে প্রথমেই ব্রাজিল যদি গোল কনসিড করে ব্রাজিলের কামব্যাক করতে প্রবলেম হবে বা ব্রাজিল কামব্যাক করতে পারবে না। বরং এটা বলতে পারি, মরক্কো যদি প্রথমে গোল খেয়ে বা একটা দুইটা গোল খেয়ে চাপে পড়ে যায়, মরক্কোর ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। কারণ মরক্কোর কিন্তু ওই রকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স নাই, যদিও বা ওখানে ব্রাহিম দিয়াস খেলবে আপে, কিন্তু তারপরেও মানে ব্রাজিলের তুলনায় কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কম মরক্কোর। তো ওই হিসেবে আমি বলবো যে মানে ব্রাজিল যদি প্রথমে গোল করতে পারে, তা ব্রাজিলের জন্যই বেটার। বাহ, হামিন ভাই, ব্রাজিলের ম্যাচ রয়েছে, আনন্দে আত্মহারা হয়ে পুরো পাগলের মতো আচরণ করেছেন, এমন কোনোদিন হয়েছে কিনা? না, আনন্দ আত্মহারা ঘরের মধ্যে লাফালাফি হয়েছে, বাট ভিতরে তো খুবই আনন্দিত যে জিতেছে। এবং আজকে তো রাত 4টায় ম্যাচ, রাত 4টায় রাত জেগে খেলা দেখা হবে এটা কিনা? মানে যেটা আমরা কথা বলছিলাম যে কোনো রকম 4টার সময় উঠলেও বাট আলটিমেটলি সব খেলা দেখা হবে না। আমার মনে হয় না কেউ পর পর পুরো রাত ধরে সবগুলো খেলা দেখতে পারবে, বাট 4টার আজকে খেলা তো দেখতেই হবে। বাট টাইমিংটা ইজ নট গুড, বাট কিছু করারও নাই। সুতরাং রাত জেগে কফি খেয়ে খেলা। এবং আমাদের তো প্রায় আজকে 4টা ম্যাচ, 4টা ম্যাচে 4টাই তো আমরা দেখতে পাবো না, এবং দেখতে হলে সারা রাত জাগতে হবে। সকাল 10টায় একটা ম্যাচ আছে, আর রোববারে আবার কাজও আছে। আচ্ছা, আমরা আমাদের সহকর্মী মানজুরের কাছে আবার ব্যাক করতে চাই। দর্শক, আপনাদের জন্য অনলাইনে এর আগে যে কুইজটা বলেছিলাম সেটা ভুল ছিল, অন্য একটা কুইজ আপনাদের জন্য। সেটা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র 3টি বিশ্বকাপ জয়ী ফুটবলার কে? অপশনগুলো হচ্ছে রোনালদো নাজারিও, কাফু, পেলে, গ্যারিনচা। উত্তর দেওয়ার জন্য ভিজিট করতে হবে facebook.com/sports24team এই ঠিকানায়। সঠিক উত্তর যিনি দিবেন তিনি চ্যানেল 24 এর তরফ থেকে পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার টিটু ভাইয়ের কাছে ফিরে আসতে চাই। 4টা ম্যাচ, আমরা শুধু একটা নিয়ে অনেক কথা বললাম, বাকি ম্যাচগুলো নিয়ে আপনার পর্যবেক্ষণগুলো শুনতে চাই। না, এই ম্যাচটাই তো মানে সবার জন্য খুব কাঙ্ক্ষিত একটা ম্যাচ অ্যান্ড ওয়ান অফ দ্য বিগ ম্যাচ। এনিওয়ে, মানে ওখানে আমি শুনছিলাম যে 10-15 মিনিট বা 20 মিনিটে এক গোলে পিছিয়ে পড়লে কী করবে। এটা আসলে যে আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের ট্রেনিং সেশনে কিন্তু প্রত্যেকটা ক্লাবকেই মানে প্রত্যেকটা দলকেই এটা করানো হয়। এটাকে আমরা বলি হোয়াট ইফ সিনারিও, যদি 2 গোলে হারতে থাকো কীভাবে খেলবা। সো এটা কিন্তু আগের থেকেই প্রস্তুতি নেওয়া, যেটা আমরা অনেক সময় জানি না যে ওয়ার্ল্ড কাপের ক্লাইমেটিক ওয়েদার বা অন্যান্য ক্লাইমেট বা ম্যাচ ফ্রিকোয়েন্সি এগুলি নিয়ে যে আগের থেকে প্রস্তুতি নেওয়া। যাই হোক, ম্যাচ কাতার এবং সুইজারল্যান্ডের আছে। সো দুইখানেই, যেমন উইলেন লোপেতে গিয়ে হচ্ছে কাতারের কোচ। তো কাতার মেইনলি হচ্ছে যে আমরা দেখেছি আফিফ, আল ময়েজ এবং ওদের যে মেইনলি ওদের উইঙ্গারগুলি, এটার মধ্যে ওয়ান অফ দ্য আফিফ, ওরা চেষ্টা করবে। বাট সুইজারল্যান্ড ইজ এ মুরাত ইয়াকিনের দল, দে আর ভেরি টাফ। আই থিঙ্ক যে সুইজারল্যান্ড উইল ওভারকাম দিস ম্যাচ। আর মেইন হচ্ছে সবারই তো প্রথম খেলা,
টার্গেট থাকে প্রথম ম্যাচটায়, বিশেষ করে টার্গেট করবে সুইজারল্যান্ড, ওকে এশিয়ান দল আমরা 3 পয়েন্ট নিয়ে নিই। তো এই জিনিসটা ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হিসাবে যাবে। আরও 2টা খেলা আছে, তাই না? তো ওই খেলার পর যেমন টার্কি অস্ট্রেলিয়া শুড বি আ গুড ম্যাচ, বাট টার্কি উইল আই থিঙ্ক ওভারকাম। আর ইয়েটা অন্য যদি খেলা হচ্ছে হাইতি স্কটল্যান্ডের হাইতি খেলা। স্কটল্যান্ড আমরা ধরে নিচ্ছি আর কি যে হাইতিকে তারা হারাবে। তো সব মিলে আসলে অনেকগুলি ম্যাচ, এবং আমাদের জন্য এখন খুব দুষ্কর হয়ে দাঁড়ায় যে প্রত্যেকটা টিমের বিশ্লেষণ বা দেখাটা তো বেশ একটা কষ্টকর ব্যাপার এবার। সো আমরা কাতার সুইজারল্যান্ড এমনি কিছু আর দেখার কি প্রয়োজন আছে বা আমি জানি না। খানিকটা বিস্তারিত বোধহয় আমরা যেতে পারি সেই ম্যাচটা। হ্যাঁ মানে হ্যাঁ, আমরা এখানে সব ম্যাচই আছে, এটা যদি দেখানো যায় এখানে, যদি দেখতে চাই। বাট আমি যেটা বলবো যে প্রত্যেকটা গ্রুপের ম্যাচ এবার খুব কম্পিটিটিভ হবে, বিকজ অফ দ্য থার্ড টিম উইল গো থ্রু, যেটা রাউন্ড অফ 32 হবে। সো এখানে আমরা কাতার দেখছি যে ওদের 4-3-3 ব্যাক 3 ইন পজিশন ওরা এইভাবে খেলে, পিভট মেনলি বৌদিয়াফ থাকে, ড্রপস বিটুইন সেন্টার ব্যাকস, লেবেক ওভারল্যাপ করে টু ক্রিয়েট 2 versus 1 অন দ্য লেফট, আফিফ কাটস ইনসাইড, ইজ আ ভেরি গুড প্লেয়ার, অ্যান্ড সেন্টার মিডফিল্ডার্স অ্যারাইভ লেট ইন্টু দ্য বক্স ফর ক্রসেস অর সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাক। গোলকিপার ইউজ অ্যাজ 11th আউটফিট প্লেয়ার, মানে যখন পজিশনে আপনি গোলকিপারকে যোগ করবেন তখন 11 versus 10 হয়ে যাচ্ছে, কারণ অপোনেন্ট গোলকিপার তো আসতে পারছে না। তো এটা একটা ইয়ে থাকে। ইন ডিফেন্ডিং অ্যাকচুয়ালি আমরা দেখি যে হ্যাঁ 4-3-3 ওরা যখন ডিফেন্ড করে তখন মেইন হচ্ছে যে 4-5-1 হয়ে যায় উইদাউট দ্য বল, নর্মাল যে 2 উইঙ্গার টাক ইন করলো মাঝখানে। সো মেইনলি হচ্ছে যে মিডফিল্ড ব্লকটা ল্যাটারাল কাভারেজটা বেশি হয় যদি 5 জন মিডফিল্ড হয়, তো ওরা চেষ্টা করে যেন একদম ডিফেন্সের উপরে না যায়। নিশ্চয়ই। তো mainly অনেক এটাই ধন্যবাদ। থাকবে। আজকের মতো সময় ফুরিয়ে এসেছে, ইশরাত আপনার কাছে চলে যাচ্ছে। হামিন ভাই, আপনার কাছে আবারও একটু জানতে চাই, আর বোধহয় সময় নেই তারকা একেবারে। দেখে কি আমরা আসলে ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা কি সাপোর্ট করি? তারকা দেখে না, আমার মনে হয় হলুদ জার্সিটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ব্রাজিল। আমি জানি না হলুদ জার্সিটা অন্যদের কেন দেয়। আমার মনে হয় একটা জিংস আছে, যেদিন ওর হলুদ জার্সিটা সরিয়ে ফেলে ওই দিন ব্রাজিল মনে হয় না। But anyway, সময় একেবারে শেষ হয়ে গেছে আমাদের অবশ্য। গল্প আসলে শেষ হবে হ্যাঁ, না। আর আমাদের উপহারগুলো তুলে দিতে হবে আমাদের দর্শকদের। Sure. এবং অবশ্যই আপনাকে সবার আগে অনেক ধন্যবাদ Thank you, আমাদেরকে thank you, সময় দেওয়ার জন্য। এবং আমাদের সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমরা বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে। আবারও একই সময়ে এই সময়েই আমাদের অনুষ্ঠান নিয়ে ফিরবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।